গুড মর্নিং ফ্রম দ্বারিকা। তো আচ্ছা জানো আমরা দ্বারিকা আছি, আর এখন সকাল সকাল হয়ে গেছে, সূর্যের আলো সবে ফুটেছে। এখানে একটু লেটেই ফোটে। আর এদিকে দেখো ব্যাগ প্যাক হয়ে গেছে, এখানে গান চলছে, ঠাকুরের গান শুনছি। প্যাকিং বাকি আছে, এই যে হয় চপ্পল আর দু চারটে জিনিস, গামছা টামছা টি শার্ট ঢোকানো একটু বাকি আছে, বাকি প্যাকিং ডান। আর তোমাদের এই দেখো ইউটিউবে গান চলছে। আর এই হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউ। এই দেখো একদম নিচ থেকে যাওয়ার জায়গা আছে, ওইটা হচ্ছে সুদামা ব্রিজ। সুদামা ব্রিজ এটা বন্ধ রেখে দেয় কেন বুঝতে পারি না, সমুদ্রের ওপরেও যেতে পারবো না। যাই হোক, হেঁটে হেঁটে আমরা একটু যাবো দ্বারিকা ভিউ পয়েন্টে, যেটা পুরনো দ্বারিকা আছে, এখান থেকে দেখা হয়ে যাচ্ছে, জাস্ট এই পয়েন্ট অবধি যাবো। আর এই হচ্ছে আমাদের রুম থেকে বাইরের জায়গা। তো চলো বাইরে বেরিয়ে আবার কথা হচ্ছে। গোমতী নদী আর সমুদ্রের যে সঙ্গম আছে ওখানেই আসছি, এসেই গেছি। তো এখানে একটা শ্রী সঙ্গম সত্য সঙ্গম নারায়ণজি কা মন্দির বলে একটা মন্দিরও আছে, মনে হয় ঢুকতে পারো, কারণ মন্দিরটার লুকটা না ওই সাইড থেকে খুব ভালো আসতো। তার এই দেখো সেই সত্যনারায়ণ সঙ্গমের মন্দির। আর ওপারে যাওয়া যেত, এখন সমুদ্রে কাউকে যেতে দিচ্ছে না, যায় না কেন। এইটা হচ্ছে মন্দির চত্বর, মন্দির এখন বন্ধ আছে। আর এই দেখো ওই পারে যেতে দিত আগে, এখন ওই পারে আর যেতে দিচ্ছে না। এটা হচ্ছে সঙ্গম। আর এই হচ্ছে সেই এই দেখো মন্দিরের সেই ভিউ সঙ্গমস্থলে। আমরা ওপারে তোমাদের দেখালাম, এটা এপার থেকে। আর এই হচ্ছে সমুদ্র। সমুদ্রে এখন কোনো যাত্রা চলছে, ওই জন্য নামতে দিচ্ছে না কাউকে। তো এখানে সমুদ্র রয়েছে, আর এখানে এই ব্লকেজগুলো দেওয়া থাকে। ব্লকেজগুলো এই কারণে দেওয়া থাকে, কারণ ব্লকেজগুলো থাকলে, এইগুলো দিলে জলটা তাহলে এইগুলো মাটিটাকে ঘষাতে পারে না, এর জলের ইয়েটা অ্যাবজর্ব করে না। আর এখানে দেখো বাথিং ইজ প্রহিবিটেড, ডু নট ডিপ ওয়াটার বিলো। এদিকে সমুদ্রে স্নান করতে বারণ আছে। তো এই ব্লকের সম্বন্ধে তোমাদের বললাম, চলো আমরা একটু ওই দিকে যাবো, ওইদিকে সমুদ্রের পাড়ে দাঁড়াবো। চলো আমরা এই সমুদ্রের পাড়ে যাচ্ছি। আর এইদিকে যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বারিকা শ্মশান। এখানে নিচেই কাঠে, নিচে এই পাশটাতেই কাঠে জ্বলে। আর এই গাছগুলো দেওয়া আছে, এটা ওই পারে জ্বলবে, এই পারে জ্বলবে না, এই পারে রাস্তা। আর ওই উপরে ওই দিকটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। এই দেখো কাঠ, প্রচুর কাঠ রয়েছে এখানে, সেখানে জ্বালানো হয়, মানে এখানে নয়, জ্বালবে এদিকে, কাঠগুলো নেওয়া হয় এখান থেকে। এখানেই মোটামুটি লোকজন সমুদ্রের পাড়ে এসেছে, আর কিন্তু কোথাও লোকজন কিন্তু যায়নি সমুদ্রের পাড়ে, কেন যেতে দেয় না, দিচ্ছে না, এখন বন্ধ পুরোপুরি, কেন জানি না, পুরোপুরি বন্ধ। এই যে সবাই মিলে বলো তো, উঠুছি উঠকি, কি উঠুছি উঠুছি উঠকি, বলো দেখি, কেউ বলতে পারবে না। ছাড়ো, এই সমস্যা। এরপর আমরা পৌঁছে গেলাম ওখা স্টেশনে। কারণ তোমরা সবাই জানো আমরা বাইক নিয়ে ট্রেনে করেই বাড়ি ফিরছি, তো সেই জন্য ট্রেনে আমরা বাইক হ্যান্ড ওভার করে দিলাম। ভাইজানের মিরার জায়গাটা এরকমভাবে প্যাক হলো, এবার বডিটা একটুখানি ইঞ্জিনের সাইডটা একটু ঢেকে দেবো, ঢেকে দিলে মোটামুটি গাড়িটা সেভ হয়ে যাবে। হ্যান্ডেলটা তো খুব একটা বেশি ভাববে না যত সম্ভব। তো দেখি না ফগ লাইটটা একটুখানি কভার করতে পারলে ফগ লাইটটা কভার করবো, তো করে নিই, করে ফাইনালটা তোমাদের দেখাচ্ছি। গাড়ি পুরো প্যাক হয়ে গেল, গাড়ির এখানে নাম্বার চলে এসছে। আরে কাকু হচ্ছে হেভি লোক, ইনি আমার গাড়িতে তুলে দেবেন, কাকু হেভি লোক, থ্যাংক ইউ সো মাচ কাকু। এরপর আমরা পার হেড 15 টাকা করে অটোয় বসে দুজনে মিলে বেরিয়ে গেলাম বেট দ্বারিকার উদ্দেশ্যে। এইটা হচ্ছে সুদর্শন সেতু। এই সেতু রাত্রিবেলা সুন্দর লাইটিংয়ের একটা আবরণে আবদ্ধ থাকে, কিন্তু আমরা সকালবেলা যেহেতু বাকি অনেক কিছু ওখানকার দর্শন করব, তো আমরা সেই হিসাবেই
আগেই বেরিয়ে গেলাম সকাল সকাল সুদর্শন সেতু হয়ে বেট দ্বারিকার জন্য। আমরা বেট দ্বারিকা পৌঁছেই দেখলাম যে ভগবত কথা হচ্ছে, তো সেই জন্য আমরা প্রথমেই ভগবত কথা শোনার জন্য পৌঁছে গেলাম। এখানেই আমরা অনেকক্ষণ ভগবত কথা শুনলাম, তোমরাও একটু শ্রবণ করো। এরপর আমরা পৌঁছে গেলাম রুকমণি মাতার মহলের উদ্দেশ্যে। তো এইটা হচ্ছে রুকমণি মাতার মহল। এখানে 10 টাকা করে এন্ট্রি ফিজ আছে ঠিকই, কিন্তু ভেতরটা খুবই সুন্দর। তো এক এক করে তোমাদের সমস্ত কিছু দেখাবো। প্রথমে এখানে বাবা বিশ্বকর্মার একটা মূর্তি দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা ভেতরে ঢুকেই প্রথমে দেখলাম মা লক্ষ্মী, গণপতি বাপ্পা আর তার পাশেই মাতা সরস্বতী বিরাজমান করে আছে। তো এদের দেখে আমরা নেক্সট পরেরটায় তোমাদের দেখাবো। সেটা হচ্ছে এখানে শ্রীকৃষ্ণর জন্মস্থান, কারাগারে যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেইটার একটা রেপ্লিকা তুলে ধরা হয়েছে। এই দেখো দ্বারিকার মন্দির, মানে রুকমণি মাতার মন্দিরের একটা পুরো লং শট। আর এইটা হচ্ছে যখন শ্রীকৃষ্ণ যমুনা নদী ক্রস করে দিচ্ছিলেন ওনার পিতা বাসুদেবজি। এরপর বালকৃষ্ণ এখানে দোল্লায় বসে দেখো ম্যাডাম আদর করাচ্ছে। আর দেখো বালকৃষ্ণের যে ঝুলা, সেই ঝুলা এখানটায় রয়েছে। তো এখানে ম্যাডাম একটুখানি বালকৃষ্ণজিকে লজেন্সও দিয়ে দিয়েছে। আমাদের কাছে যেই লজেন্স ছিল সেই লজেন্স ওনাকেও দিয়ে দিয়েছে। বাচ্চা মানুষ, একটু বাচ্চারা লজেন্সটাকে ভালোবাসে তাই। এরপর মাসি পুতনা যেটা বধ করা হয়েছিল, এখানে পুতনার বধের একটা রেপ্লিকা তুলে ধরা হয়েছে। এরপর তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণ আর বলরামজি গৌ নিয়ে যখন বন্ধুদের সাথে খেলা করতেন, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এরপর শ্রীকৃষ্ণ যে মাখন চুরি করতেন সেই দৃশ্য এখানটাকে কত সুন্দর তুলে দেওয়া হয়েছে। আর তোমরা জানো লক্ষ্মণজি আর বলরামজি শেষনাগের অবতার, তো দুজনের এখানে দেওয়া হয়েছে। বলরামজির সামনে দেখো হল আছে, তো
এরপর শ্রীকৃষ্ণের যে কালিয়া দমন করেছিল যমুনা নদীতে, সেই কালিয়া দমনের দৃশ্য তুলে ধরা হয়েছে। এরপর শ্রীকৃষ্ণ মামা কংসের বধ, এখানে দেখো 14 বছর বয়সে কংসের বধ করা হয়েছে, সেই দৃশ্য তুলে ধরা হয়েছে। এরপর সঙ্গীত্র যেই একটা অসুর ছিল, সেইটার বধ এখানে পরপর করে আস্তে আস্তে তুলে ধরা হয়েছে। সেখানে যশোদা মাতার যে ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন শ্রীকৃষ্ণের মুখের মধ্যে, সেইটা তুলে ধরা হয়েছে। এরপর বকাসুরকে বধের গল্প তো তোমরা জানো, এখানে বকাসুরের গল্পের রেপ্লিকা রয়েছে। এরপর গোপীদের সাথে যে শ্রীকৃষ্ণের রাসলীলা, সেইটা তুলে ধরা হয়। এরপর এখানে শ্রীকৃষ্ণের চিরহরণ লীলাও দেওয়া রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ গোপীদের কাপড় চুরি করে কাছে তুলে দিয়েছে। কি অদ্ভুত লীলা প্রভু। এরপর মাসি পুতনা, দেখছো এই যে পুতনা, যে পুতনা রাক্ষসকে বধ করেছিল, সেই পুতনার একটা সিম্বল একটা দেওয়া রয়েছে। এরপর বালকৃষ্ণের মীরাবাইজির ভক্তি এখানে তুলে ধরা হয়েছে। রাধাকৃষ্ণ রাস লীলারও এখানে কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। এরপর রয়েছে সন্দীপনী মুনির আশ্রম। এরপর এখানে গোবর্ধন লীলা প্রসঙ্গ। এরপর দেখছি গরুড়জি, তারপর এখানে বুদ্ধজি থেকে শুরু করে লর্ড ধন্বন্তরীজি থেকে শুরু করে শান্ত তুকারাম, কশ্যপ ঋষি, ভৃগু ঋষি, সমস্ত ঋষিগণ এখানে ধীরে ধীরে রয়েছে। এখানে দেখছো বশিষ্ঠ ঋষি রয়েছেন। এরপরে আমরা চলে গেলাম নারায়ণজি, যেখানে ক্ষীরসাগরে শয়ন করছেন সেখানে। এখানে দেখো নারায়ণ ক্ষীরসাগরে শয়ন করছেন, স্বয়ং শেষনাগের ওপরে বসে রয়েছে। আর নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে। এরপর এখানে টোটাল অষ্টলক্ষ্মী এখানে রয়েছে। প্রথমে রয়েছে মা সনাতন লক্ষ্মী, এরপরে রয়েছে ধনলক্ষ্মী, ধনলক্ষ্মীর পর বিজয় লক্ষ্মী, এরপর বিদ্যালক্ষ্মী, তারপর মহালক্ষ্মী, এরপর গজলক্ষ্মী, তারপরে রয়েছেন ধৈর্যা লক্ষ্মী, ধৈর্য লক্ষ্মী যাকে বলে, অষ্টলক্ষ্মী। এরপর ধন্যলক্ষ্মী মানে ধনের মা। এরপরে আমরা দেখতে পাবো এখানে সুদামার সাথে শ্রীকৃষ্ণর মিলন। তারপর সমুদ্র মন্থনের কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, মহাদেবের বিষপান থেকে শুরু করে নারায়ণের কুর্ম অবতার পর্যন্ত। এখানে দেখছো নারায়ণ গরুড়জির ওপরে বসে আছেন। এরপরে এখানে শ্রীকৃষ্ণ সভা এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে বস্ত্রহরণের কিছু মোমেন্টও তুলে ধরা হয়েছে। এরপর যুদ্ধের পর ভীষ্ম পিতামার দেখছো এখানে বাণসজ্জা তুলে ধরা হয়েছে, এবং ভৃগু ঋষি যে নারায়ণের বুকে মেরেছিলেন সেইটারই দেওয়া আছে। এখানে বামনজি রয়েছে রাজা বালির। এরপর ভগবানের একটা অবতার সম্বন্ধে দেওয়া রয়েছে, দুর্বাসা ঋষির আগমন দেওয়া রয়েছে দ্বারিকাতে। তারপর সত্যভামাজির যে কাছে সবাই আছেন ওটাও দেওয়া হয়েছে। এখানে একটা অসুরের মৃত্যু দেওয়া হয়েছে মৎস্য অবতারে। এরপর এইটা দেখতে পাচ্ছ গজেন্দ্র মোক্ষের সূত্রটা তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ এখানে সুদামা এসেছেন। এরপর আমাদের প্রিয় হনুমানজি রয়েছেন এখানে, দেখতে পাচ্ছ। এরপরে অষ্টসখীদের সাথে শ্রীকৃষ্ণ বসে আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ অবতার তুলে ধরা হয়েছে এখানে। এরপরে গোপীদের সাথে রাসলীলা পর্যন্ত এখানে মুখস্থ করা হয়েছে। এখানে দেখছো আজমের রাজার কথা থেকে শুরু করে নরসিংহ মেহতা থেকে শুরু করে, এখানে দেখো মীরাবাইয়ের বিষপান থেকে শুরু করে, এখানে গোপীদের সাথে রাসলীলা থেকে শুরু করে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। এবার আরও তুলে ধরা হয়েছে যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন, যেটা অর্জুনকে তিনি রণক্ষেত্রে দেখিয়েছিলেন। এরপর মাতা শীতলা মাতার এখানে দেখো দেওয়া হয়েছে, এটা মহাকালী মা। এরপরেও আমাদের দেখতে পাবো মা বালি মাতা, শেরাবালি মাতা এখানে দেওয়া রয়েছেন। এরপরে এটা মা গঙ্গার দেওয়া রয়েছে। এরপরে আমরা চলে আসবো মৎস্য অবতার, তারপর ভগবানের কচ্ছ বা কুর্ম অবতার দশম অবতারের মধ্যে। এরপর বরা অবতার রয়েছে, বড় অবতারে রয়েছে গণেশ ঠাকুরের একটু মোমেন্টও দেওয়া আছে। তারপরে রয়েছে নরসিংহ অবতারের ঘটনা। এরপর রয়েছে বামন অবতার, যেটা তোমরা আগেই দেখলে। এরপরে রয়েছে পরশুরামজি অবতার, তারপরে রয়েছেন আমার প্রভু শ্রী রামজি, তারপরে শ্রীকৃষ্ণর এখানে মোমেন্টও দেওয়া হয়েছে বা মিনিয়েচার দেওয়া রয়েছে। এরপরে আমাদের প্রিয় হনুমানজিও রয়েছেন সবার গার্ড দিয়ে। তারপরে শ্রী বুদ্ধ অবতার রয়েছে, স্বগত বুদ্ধ। এরপরে কল্কি অবতার এখানে তুলে দেওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ নবগ্রহ দেওয়া রয়েছে, নবগ্রহের মূর্তি দেওয়া রয়েছে। এখানে
শ্রীকৃষ্ণর গমন দেওয়া রয়েছে, যেটা তিনি ধামে যান। এরপরে তিরুপতি বালাজি এখানে বানানো রয়েছে এবং শ্রীনাথজিও এখানে করা রয়েছে, শ্রীকৃষ্ণের অনেক অবতারও এখানে দেওয়া রয়েছে। এরপর আমরা এখানে দেখতে পাই মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গের যে সিম্পল নাম সমেত রেপ্লিকা ছোটো মতো করা হয়েছে, যেটা আমরা সবাই নলেজের জন্য জানতে পারি যে কটা অবতার, কটা রয়েছে টোটাল জ্যোতির্লিঙ্গ। বেট দ্বারিকা দ্বারকাধীশ মন্দির, মন্দিরের ভেতর মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। এখানে দুটো তিনটে জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এইটা হচ্ছে মেন গেট, মুখ্য মন্দিরের দরজা। এখান থেকে ছেলেদের আর মেয়েদের আলাদা করে ঢোকানো হয়, ঠিক আছে। তো যদি কেউ যদি ডোনেট করতে চাও এই কাউন্টারে করতে পারো। এখানটায় মোবাইল রাখা যায়, বাইরেও রাখতে পারো, একই ব্যাপার। এখানে জল আছে, খাওয়ার জল খাওয়ার জন্য। হচ্ছে মন্দিরের গেট, যেখানে চেক হয় সমস্ত। ওখানে ছেলের মেয়েদের আলাদা আলাদা চেকিং হয়। এটা মন্দিরের গেট। দর্শন ব্রিজের ভিউ, সূর্যর অস্ত যাচ্ছে আস্তে আস্তে, এখন যাবেন, অনেক দেরি আছে। আর এখান থেকে আরব সাগরের এই ভিউটা রয়েছে, আর এখান থেকে সুদর্শন সেতুটা দেখা যায়। তো আমরা দর্শন হয়ে গেছে বেট দ্বারিকা। এখন আকাশ থেকে তোমাদের কি মনে হচ্ছে? 5টা বাজে তো, এখন বাজে 6:30। আর এখানে না জলের খুব প্রবলেম, এই জন্য দেখো এরকম ড্রাম সবসময় জলের জন্য যায়। আর গাড়ি তো আমরা দিয়ে দিয়েছি, ওই জন্য অটো করে এসেছিলাম, অটো করেই যাবো। আর এখানে ফুচকা খেলাম, হেভি লাগলো খেতে। তো চলো আমরা এখান থেকে যাই, গিয়ে হোটেল রুমে গিয়ে আবার কথা হচ্ছে। বেট দ্বারিকা দর্শন সেরে আমরা সন্ধ্যার সুদর্শন সেতু দেখতে দেখতে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। কারণ জানো, আমাদের সমস্ত প্যাকিং করে পরের দিন ট্রেনের জন্য রওনা দিতে হবে তাড়াতাড়ি সকাল পর্যন্ত। আর তোমাদের সুদর্শন সেতুর যে লাইটিংয়ের কথা বলছিলাম, দেখো এখানে লাইট দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 6:45 কাছাকাছি বাজে, তবুও দেখছো আকাশে কিরম গোধূলি বেলায় ছেয়ে গেছে। আমরা এখন বেশি বাজে নয়, কিন্তু এখন কিন্তু বাজে সকাল 6টা। তো সকাল 6টায় এখনকার মানে দেখো কি অন্ধকার, দেখো। আর দেখো এখানে এখন সকাল 6টা বাজে, এখন কুপকুপে অন্ধকার, মনে হবে রাত্রি 3টে বা 4টে বাজে। তো 1 ঘন্টা বাদে আলো ফুটবে এখানে, এখন আলো ফুটবে না। আর আমি এখন যাচ্ছি কোথায়? অন্ধকারে আমি যাচ্ছি হচ্ছে, হোটেলটা সামনেই ছিল, 500 মিটার মতো হোটেল। তো স্টেশনে যাচ্ছি, কারণ বাইকটা উঠবে। আমি ওদের সাথে কথা বলেছিলাম কালকের, বললো আপনি 6টার সময় আসুন, বাইক তখন তোলা হবে, আপনি দেখে নেবেন। আর ঠিক আছে, তো ওই জন্যই 6টার সময় যাচ্ছি। আর এখানে যে পুরো মার্কেটটা যত দেখছো আমার ব্যাকগ্রাউন্ডে, যত মার্কেট না, এখানে মার্কেট শুধু মেরিন জিনিস পাওয়া যায়, মানে জাহাজের জিনিসপাতি সরঞ্জাম পাওয়া যায়। নর্মাল তুমি ওই টুল কিট বা কিছু চাইলে তুমি পাবে না। কেন আমি সামান্য কালকেরে গেছিলাম, গিয়ে একটা এস চাইছিলাম, দুটো ছোটো ছোটো এস হয় না, আমি ছোটো ছোটো এস চাইছিলাম, তাই পাচ্ছিলাম না। এই হচ্ছে বৃত্তান্ত। তো চলো স্টেশনে যাওয়া যাক, আর দেখি গাড়িটা কোথায় তুলবে বা কি বৃত্তান্ত, দেখে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমার গাড়ি বাসাটা রেখে দিয়েছি। ঠিক আছে, একটু লেগেছে, বাট কি আর করা যাবে। তো চলো, লোকগুলো না ভালো, বললো যে তুমি লাগেজ খোলো, খুলে দেখে নাও, আমি গাড়ি তুলে দিয়েছি, তুমি গাড়ি একবার দেখে নাও কি। আমি আবার এলাম, এসে লাগেজ কেবিন খুললাম, খুলে দেখলাম যে গাড়িটা কীরকম আছে, কীরকম রেখেছে। দেখলাম যে ওরা হেলান দিয়ে রেখে দিয়েছিলো। তো আমি আবার কী করলাম, গাড়িটাকে স্ট্যান্ডে করে ওখানে রেখে দিলাম। কেন হেলান দেওয়া ছিল, অসুবিধা ছিল না, কিন্তু এই যে আমার যে হ্যান্ড নাকেলটা আছে না, ওটা তো ফাইবারের, লোহার হলো তো সমস্যা না। তো ফাইবারের, ওটা হয়তো প্রেশার পড়েছিল, একটা লোহার ওই যে বারগুলো রয়েছে ওর মধ্যে প্রেশার পড়েছিল। তো আমি ওটাকে নিয়ে গাড়িটাকে তুলে একটা সিঙ্গেল স্ট্যান্ড করে দিলাম। সিঙ্গেল স্ট্যান্ড ছাড়া ওখানটা অবস্থান করতে পারবো না। তো ওই সিঙ্গেল স্ট্যান্ড করে আমি ওখান থেকে আবার দরজাটা বন্ধ করে দিলাম। তোমার তো দেখালাম গাড়িটা ঠিকঠাকই আছে, ভালোভাবেই রেখেছে।
ওখানে গিয়ে ব্যাগ ফ্যাগ নামিয়ে আমাকে আগে সঙ্গে সঙ্গে তো যেতে হবে। ওখানে গিয়ে 1 ঘন্টার মধ্যে গাড়িটা নিয়ে নিতে হবে। তো চলো এখনও নিয়ে নেবো, সমস্যা হবে না, 24 ঘন্টা যখন খুশি নেওয়া যায় তো নিয়ে নেবো। আর এখন আমরা রুমের দিকে যাই। এখন দেখো আকাশে আলো ফুটেছে, এখন ঘড়িতে বাজে 6:30। আধ ঘন্টা আগে পুরো খুব অন্ধকার ছিল, বাট এখনও সূর্য এখানে উঠবে না, সূর্য উঠবে সেই 7টার সময়। হ্যাঁ, এখান থেকে আমরা আপাতত যাই। আর হোটেল থেকে অত জিনিস, 4টে ব্যাগ, তার ওপরে নিয়ে এলবো কার্ডগুলো, 2খানা হেলমেট, সমস্ত কিছু নিয়ে আসাটা হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমাদের ট্রেনের সামনেই আমি আছি, এখান থেকে ট্রেন আমাদের কেবিন হচ্ছে ওদিকে, মানে কেবিন বলতে আমার ওখানে স্লিপার হচ্ছে ওদিকে। তো চলো রুমের দিকে যাই, গিয়ে একটু স্নান টান করে ড্রেস ফ্রেস নিয়ে 8:15 নাগাদ বেরিয়ে যাবো। চলো দেখা হচ্ছে আবার, একবারে স্টেশনে এসে আবার দেখা করছি। আর আমাদের এই 2 দিনের এখানে 42 থেকে 44 ঘন্টা ট্রেনে লাগবে। তোমাদের 2 দিনের সফর কেমন হতে চলেছে পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। তো সঙ্গে থাকো, দেখো আমরা কেমন করে ট্রেনে সফর করে কাটাই, ট্রেনে আমাদের কেমন চলে দিনক্ষণ, কী বৃত্তান্ত, ট্রেনের সমস্ত ডিটেলস তোমাদের দেবই। তাহলে তোমরাও যখন এদিকে আসবে ট্রেনের সম্বন্ধে, যাওয়ার ব্যাপারে, লাগেজ বুকিংয়ের সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবে। আর ট্রেনে গিয়ে অনেক কথা বলবো লাগেজের ব্যাপারে। তো চলো চলতে থাকি। আর আরেকটা জিনিস, হ্যাঁ তোমাদের একটা জিনিস বলে দিই, লাগেজ বুকিংয়ের ব্যাপারে একটা জিনিস বলে দিই। তুমি লাগেজ বুকিং করো সবসময়, ওখা স্টেশনটা এমন না সবসময় তোমার লাগেজ বুকিং পাবে না। কেন আমার জানি না, ভাগ্যে ছিল। ওরা বললো যে মাছের এখান থেকে, তো গুজরাটের এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতায় মাছ যায়, হাওড়াতে মাছ যায়, এখানে মাছ ওঠে তো বান্দর এরিয়া, পোর্ট এরিয়া মাছ ওঠে, তো এখান থেকে প্রচুর মাছ যায়। ওরা তাই ওটাই বললো যে লাগেজ এইবার মাছ যাচ্ছে না, এইবারে মাছ কম যাচ্ছে। যদি মাছ কম যায়, এবারে মাছ অনেক কম যাচ্ছে। 1 সেকেন্ড, তো কোথায় ছিলাম? হ্যাঁ, এবার মাছ কম যাচ্ছে, ওই জন্য আমার গাড়ি বললো যে তোমার গাড়ি এতে উঠে যাবে, তোমার সমস্যা হবে না। নাহলে আমাকে পার্সেল বুকিং করতে হতো, করার পরে লাগেজে আসতো না, পার্সেল বুকিং করতে হতো। পার্সেল বুকিংয়ের পরে আমাদের গাড়ি যেদিন খালি হবে, সপ্তাহে 1 দিন করে আসে ট্রেন, ঠিক আছে, যেদিন আমার খালি হবে, ট্রেন খালি থাকবে, সেদিনই আমার গাড়ি উঠবে। লাগেজ বুকিংয়ে যদি এখন যদি মাছ বেশি যেত, ফুল থাকতো, তাহলেও কিন্তু আমাদের গাড়ি কিন্তু যেত না, ঠিক আছে, তাহলেও আমাদের কিন্তু গাড়ি যেত না। তো এখন আমাদের গাড়ি যাচ্ছে, মানে লাগেজ কাউন্টারটা খালি। আমি দেখলাম সামনের দিকটাও মাছ কম আছে, পিছনেও মাছ কম আছে, ওই থার্মোকলের পেটির মধ্যে মাছ ফাছ রাখা হয়েছে। হচ্ছে বৃত্তান্ত, গাড়িটা তো তোমাদের দেখালাম। তো চলো হোটেলে এবার পৌঁছে স্নান টান করে 8টার মধ্যে এখানে পৌঁছে যেতে হবে লাগেজ ফাগেজ নিয়ে। তো মোটামুটি 45 বেরিয়ে যাবো, 7:45 এখানে চলে আসবো, 8 ঘন্টার মধ্যে ট্রেন। তারপরে উঠে যাবো, টুকটাক খাবার দাবার কিনে ট্রেনে উঠে পড়বো। তো চলো আবার কথা হচ্ছে ট্রেনে এসে, স্টেশনে এসে। ততক্ষণের জন্য টাটা, কেন অত লাগেজ নিয়ে ভিডিও বানাতে পারবো না তোমাদের জন্য। চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে, টাটা। এখানে সকাল সকাল ময়ূর, এই দেখো ওপরে ময়ূর বসে আছে, দুখানা ময়ূর বসে আছে এখানে। নর্মাল আমরা চিড়িয়াখানায় গিয়ে দেখতে পাই, এই দেখো এখানে দেখো, এই একটা ময়ূর আর একটা ময়ূর ওই দিকটায় গেল। তাই ভাই ময়ূরে ডাক করতে কে আসছে? ওই দেখো আরেকটা এখানে বসে আছে এই সাইডে, এই দেখো। এগুলো মেয়ে ময়ূর, দুটোই মেয়ে ময়ূর। তখন ডাকছিল, এখন আর ডাকছে না মালগুলো। তো কেমন আছে সবাই? আমাদের লাগেজ সমস্ত কিছু নিয়ে আমরা চলে এসেছি ট্রেনে, সেই প্ল্যাটফর্মে চলে এসেছি, বসেই আছি সিটে। আমাদের মিডিল আর আপার বার্থ পড়েছে দুটো, তো উপরে জিনিসপত্র আছে, নিচে জিনিসপত্র আছে। তো অনেক দিন বাদে আবার বাঙালিদের সাথে দেখা হয়, ভালো।
আর ম্যাডাম বসে বসে দেখো আখ ছাড়াচ্ছে, এখন আখ খাচ্ছে। দেখো আখটা দেখা, ওই সেই আখ আমরা নিয়েছিলাম সেই আখ। হ্যাঁ, তো ওই আখ খাওয়া হচ্ছে। আর ট্রেন 8:40 ছাড়বে। তো দেখি আমি একটু ছুরিটা পারি, ছুরিটা পেরে ঝটপট করে আখটা কেটে খেয়ে নেব। আর আর তেমন কিছু নয়, বাকি হচ্ছে সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছি। আর ব্যাগ আনতে গেলে এত হাঁপি গেছে, কম লাগেজ থাকে তোমার, দুখানা ব্যাগ দু কাঁধে ঝুলছে, গোল ব্যাগ পিঠে, ওর হাতে ট্যাঙ্ক ব্যাগ, ওর পিঠে ট্যাঙ্ক ব্যাগ, হেলমেট, নি গার্ডগুলো, তারপর সমস্ত দড়ি, হ্যাঁ, গাড়ির সাইড মিরার, সব কিছু রয়েছে, জলের বোতল, আর কি লাগবে, এমনি ভরে গেছে। তো যাই হোক, আমরা উঠে গেছি গাড়িতে। তো আমাদের সাথে থাকো আর দেখো যে দুদিনের ট্রেন সফর কেমন হয়, পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করব। বোরিং হলে সেটাও, আর ভালো লাগলো সেটাও। প্রথম দিন আশা করি বোরিং হবো না, সেকেন্ড দিন বিকেলবেলা অবধি হয়তো বোরিং হবো যতটা আমার মনে হচ্ছে। তারপর রাত্রেবেলার দিকটা তো কাটলে, ভোরবেলায় তো আমরা নেমেই যাবো, অসুবিধা নেই। তো চলো ট্রেনের সফর এনজয় করো। আর ততক্ষণের জন্য আমরা আখ খেয়ে দেখা হচ্ছে আবার। একটু আঁকছে ভাই দে। গান্না, এখানকার গান্না, ক্ষেতের গান্না, একদম অর্গ্যানিক তুলে এনেছি। আর কোথা থেকে বলছি, শ্রীরামবাগেশ্বর থেকে আসার সময়, শ্রীরামবাগেশ্বর থেকে আসার সময় আখের ক্ষেত থেকে আখ তুলে এনে দেবো। আর শ্রীরামবাগেশ্বর যাওয়ার সময়, আর কৃষ্ণেশ্বর যাওয়ার সময় কলার ক্ষেত থেকে কলা নিয়ে গিয়েছিলাম। আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিয়েছে, ট্রেন চলা শুরু হয়ে গেছে, পাক্কা টাইমে ট্রেন ছেড়েছে। আমাদের ট্রেন একদম পাক্কা টাইমে ছেড়ে দিয়েছে। আর এর দিকে ডাইরেক্ট প্রথম স্টপেজ হচ্ছে দ্বারিকা, তারপরে জামনগর, এরকম করে গুজরাটের হলো 7টা থামবে, মহারাষ্ট্রের মনে হয় 6টা থামবে, বাকি ছত্তিশগড়ে 2টো, উড়িষ্যায় 2টো, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2টো, ওয়েস্ট বেঙ্গলের খড়গপুর আর শালিমার, এই 2টো। তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো ট্রেন এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। S1 আমাদের, আর এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে গেল। এই হচ্ছে দ্বারিকা স্টেশন, আমরা দ্বারিকা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। দ্বারিকা স্টেশন একদম পারফেক্ট টাইমে পৌঁছেছে, লেট হয়নি। লেট হয় আসলে কি জানো তো, ওই গুজরাটের আর মহারাষ্ট্রের দিকটাতে একটু লেট হতে পারে, তারপরে তো অত দাঁড়ায় না, আর সিঙ্গেল রাস্তাগুলো হলেই দাঁড়ায়। তো দেখা যাক কীরকম কী হয়, ডিপেন্ড করে। আমি এদের সাথে কথা বললাম, এরা তো বললো 4-5 ঘন্টা লেট হয়। দেখা যাক। দেখো এখানে পুরো শ্রীকৃষ্ণ ছোট ছোট করে একদম আঁকা আছে। এদিকে একটা পেন্টিং চলছে, মনে এদিকে এখনো হয়নি, এদিকে একটা করে দেবে। ওদিকে তো ওদিকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধু এদিকে একটা বাকি আছে। তো এদিকে একটা ওরা করে দেবে আস্তে আস্তে। এদিকে হয়ে গেছে পুরো, আর পিছনের সাইডটা। আমরা এখন কামভালিয়া স্টেশনে রয়েছি, গুজরাটে 3 নম্বর স্টপেজ আমাদের। আপাতত তো সব ঠিক আছে, একটু ঘুম পাচ্ছে, কারণ অনেকদিন তো রেস্ট হয়নি, গাড়ি চালিয়ে যাবে। তা এই তো একদম ঝেমাচ্ছে বসে বসে, হালকা হালকা পাচ্ছে, বাট ঘুমাবো ওরা এখনই বার করবো, মোবাইলে বই দেখবো, আরামসে মোবাইল বই দেখবো। চলো কীরকম কী বৃত্তান্ত হয় না বৃত্তান্ত সব জানাতে থাকবো। চলো, এখন ঘুরতে বাজে 10:50, আর আমরা কানালি জংশনের মধ্যে এখন চলে এসেছি। আর এখান থেকে মোটামুটি এখন দেরি আছে অনেক, কি বলবো, জংশন মোটামুটি এখানে দাঁড়ানোর কথা ছিল না, তাও দাঁড়ালো। ওই জন্য ট্রেন হয়তো 3-4 ঘন্টা হয়তো লেট করে এই কারণে। তো চলো আপডেট দিতে থাকবো, চলতে থাকবো। आप लोगों से मिलके बहुत अच्छा लगा। हमसे भी बहुत अच्छा, थैंक यू। हमको तो बहुत ही अच्छा। अंडा बिरयानी, चिकन बिरयानी। काम करिए ना, मेरा मत लीजिए। हाँ, अंडा बिरयानी, वेज बिरयानी। आपको नहीं आ रहा है पूरा अंधकार। आप एक काम करिए, इनका नंबर भी ले लीजिए।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি ব্রিজ। তো এখান থেকে আমাদের বাড়ি আর বেশি নয়, 5 কিলোমিটারের মধ্যেই। আমাদের এই পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন অন্যান্য আরও ব্লগের জন্য। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।